দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন এখন প্রকাশ অনুষ্ঠানে। সঙ্গে আছে আমি মোস্তফা কামাল স্বপন। গত কয়েকদিন ধরে দেশের রাজনীতিতে চলছে কথার লড়াই। বিএনপি জামায়াতকে বলছে ইমান হারা ও ফ্যাসিস্ট, তাদের পতন ঘণ্টা বাজা শুরু হয়ে গেছে। আর জামায়াত বলছে বিএনপির পতন ঘটাতে 3 দিনও লাগবে না। এই যে কথা লড়াই শুরু হয়েছে, সেটা বলা যায় এনসিপির ভাষায় স্বরাষ্ট্রমন্ত্রীর চরিত্র আবু জাহেলের মতো। কেউ বলছেন তিনি দক্ষ অভিনেতা। এগুলো কি শুধু কথার লড়াই নাকি দোষারোপের রাজনীতি? এদিকে দেশ জুড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার শঙ্কায় 30 জুন পর্যন্ত ঢাকাসহ জেলার সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 22 থেকে 30 জুন পর্যন্ত মাঠে থাকবে সেনাবাহিনী। অন্যদিকে গুম, খুন ও গণহত্যার বিচারের দাবিতে কাল রাজধানীর বিজয়নগরে সমাবেশ করবে 11 দলীয় জোট। নেতারা বলছেন, দেশে ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান ঠেকাতে সরকার ব্যর্থ হলে জনগণ এক চুল পরিমাণও ছাড় দেবে না। প্রশ্ন হচ্ছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এখন কতটা প্রাসঙ্গিক? মোটামুটি এসব বিষয় নিয়ে আজ আমরা কথা বলবো। গোটা আয়োজন জুড়ে আমি স্বপন আছি আপনাদের সাথে। স্টুডিওতে আজকে আমরা পরিচয় করে দেবো। আমাদের সাথে রয়েছেন সাইফ মুস্তাফিজ, যুগ্ম সদস্য সচিব এনসিপি, আছেন রাশেদ খান, বিএনপি নেতা। সাইফ, আপনাকে দিয়ে শুরু করতে চাই। সেটি হচ্ছে যে নেতা বদলায়, দল বদলায়, কিন্তু রাজনীতির ধরন আসলে বদলাচ্ছে না। তো আপনারা যে রাজনীতি করেন, সেই রাজনীতির আয়নায় জনগণের প্রতিফলন ঠিক কতটা দেখতে পান আপনারা? ধন্যবাদ আপনাকে। আমার সমালোচক এবং যারা টিভি পর্দায় দেখছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে সেইভাবে তোমরা প্রতিফলন দেখতে পাচ্ছি না। প্রথাগত যে পলিটিক্যাল সিনারিও বাংলাদেশে ছিল স্বাধীনতা পরবর্তী সময় থেকে, যতগুলো রাজনৈতিক দলের ক্ষমতার পালাবদল হয়েছে, কোনো না কোনোভাবে তারা আসলে ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চেয়েছে। কোনো না কোনোভাবে ফ্যাসিস্ট কাঠামো বা ক্ষমতা দীর্ঘায়িত করার যে একটা মনন, মানে কামনা বাসনার যে জায়গাটা, সেটাই আমরা আসলে দীর্ঘ সময় দেখতে পেয়েছি। আবার অনেকে ঝরে পড়েছে, যারা বাংলাদেশপন্থী চিন্তা করেছে, তারা বাংলাদেশ থেকে অনেক মেরে ফেলেছে বা এরকম ঘটনাও ঘটেছে। তো সেই জায়গা থেকে আমরা আসলে তো চিন্তা করেছিলাম যে জুলাই পরবর্তী সময়ে বিএনপির যে গভর্নমেন্ট আসলে এখন ফর্ম করলো, বা অন্যান্য আমরা যারা অন্যান্য রাজনৈতিক দল আছে তারা মিলে আসলে একটা বাংলাদেশের জন্য কাজ করব, বাংলাদেশপন্থী কাজ করব। কিন্তু সে আমরা দেখতে পাচ্ছি আবারও পুরানো ট্রেডিশনাল পলিটিক্স, পুরানো আবার গুণে ধরা যেভাবে ক্ষমতাকে কুক্ষিগত করা যায়। তো সেই জায়গাটাই আমরা দেখতে পাচ্ছি পরিবর্তন বা যেই সংস্কার, যেই আলাপগুলো হলো, যেই ঐক্যমত্য কমিশনের জায়গাগুলো হলো, ওই 90-এর 3 জোটের রূপরেখার মতো করেই অনেকবার এই টকশোগুলোতেও বলেছি যে আমি আসলে ওই পুরনো পলিটিশিয়ানদের বিশ্বাস করি না। তো নিউ জেনারেশন পলিটিশিয়ান হিসেবে আমরা কিছুটা ব্যর্থ, কারণ আমরা আসলে মানুষদেরকে যে হোপ দেখিয়েছি, যে আশা দেখিয়েছি, সেই জায়গাটায় আসলে মানে গভর্নমেন্ট ফর্ম না করতে পারায় সেই জায়গাগুলো পূরণ করতে আমরা পারিনি। তো যারা গভর্নমেন্ট ফর্ম করেছে তারাও মানুষের কাছে বলেছিল যে তারা দায় সেটা পুরোপুরি করবে। কাকে দিবেন? সরকারকে দিবেন না আপনাদেরও কি দায় আছে কিনা? আমি বললাম তো আমাদেরও দায় আছে, কারণ আমরা যদি অল আউট পাওয়ার স্ট্রাকচার আসতে পারতাম, সরকার গঠন করতে পারতাম, যেটা আসলে আমার মনে হচ্ছিল যে এটা আসলে করা উচিত। এই যে ধরেন এই আমার সহ আলোচক যিনি আছেন রাশেদ, তার যে রাজনৈতিক দল ছিল, এছাড়া তরুণদের সহ আরও কিছু ইমার্জিং পার্টি ছিল, বা আমরা তরুণরা যারা আসলে জুলাই গণঅভ্যুত্থান বা তার আগে থেকেই লাস্ট 10 ইয়ার্স ধরে আসলে বিভিন্ন ফরম্যাটে কাজ করে যাচ্ছিলাম, আমাদের আসলে একীভূত হয়ে বা একটা ফরম্যাটে আসলে যদি আমরা ফাংশন করতে পারতাম, আমার মনে হয় যে বাংলাদেশ সেটা এক্সপেক্ট করছিল। কিন্তু দেখা যাচ্ছে যে নানাভাবে আমাদের সিনিয়র লিডাররাই আমাদের মধ্যে একটা বিভাজন তৈরি করার চেষ্টা করেছে নানাভাবে। সেটা অনেক রকম মিস ইনফরমেশন বলি, অনেক রকম নিউজ থেকে শুরু করে তারা চেয়েছে যে তরুণরা যেন ওইভাবে সংগঠিত না হতে হয়, তরুণদের মধ্যে যেন বিভাজন হয়। তাহলে যে বয়স্ক যারা আছে, মুরব্বী যারা আছে, 60 ঊর্ধ্ব যারা আছে, তারা সেই আগের মতো করে ক্ষমতাটা এনজয় করতে পারে। তো সেই জায়গাটা হয়েছে, আমাদেরও দায় আছে, তো সেই দায়টা আমি স্বীকার করি। আর যারা আমাদের মুরব্বী যারা আছেন, তারা তো সেই আগের মতো করেই ক্ষমতাটা এনজয় করছেন। রাশেদ, আপনি একটু বলবেন যে সাহেবের বক্তব্য শুনলেনি। আমি তো বলেছিলাম যে রাজনীতির আয়নায় জনগণের প্রতিফলন আপনারা কতটা দেখতে পান। সেক্ষেত্রে তো সাহেব বলে যে পুরনো ট্র্যাডিশনাল, পুরনো ধ্যান ধারণা সেভাবেই চলছে। তাদেরও দায় আছে, সরকারে যারা আছে তাদেরও দায় আছে, তারা সে আগের মতো করেই দেশ চালাতে চায়। তাহলে এই যে এত আন্দোলন সংগ্রাম, নতুন করে সব কিছু ফিরে পাওয়া, তো এগুলো কি সব বৃথা যাচ্ছে? সবাইকে সালাম এবং শুভেচ্ছা। দেখেন, কোনো কিছুই তো আসলে বৃথা যায় না, কিছু না কিছু অর্জন হয়। গণঅভ্যুত্থানের আগের বাংলাদেশ আর বর্তমানের বাংলাদেশের মধ্যে অনেক পার্থক্য আছে। গণঅভ্যুত্থানের আগে আওয়ামী ফ্যাসিবাদী জামানায় আমি, আপনি, সাইফ, আমরা কেউই ওইভাবে কথা বলতে পারতাম না। হ্যাঁ, প্রতিবাদ করেছি, কিন্তু যে ভাষায়
শেখ হাসিনাকে কথা বলা দরকার ছিল, আমরা পারি নাই। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা সবাই মন খুলে প্রতিবাদ করছি, কথা বলছি। হাসিনা রেজিমে গুম, খুন, ক্রসফায়ার এমন কোনো অন্যায় অপরাধ নাই যা আসলে সংগঠিত হয়নি। আমি আজকে প্রথম আলো পত্রিকার একটি সংবাদ আমি পড়ছিলাম, সেখানে জিয়াউল আহসান, যিনি আপনার সেনাবাহিনীতে ছিলেন, এরপরে আপনার এমটিআরসিতে ছিলেন সম্ভবত। দেখেন তাকে দিয়ে কিভাবে গুম খুন করানো হয়েছে। যিনি সাক্ষ্য দিয়েছেন তিনিও সেনাবাহিনীর একজন, তিনি সেনা পোশাকে এসেই সাক্ষ্য দিয়েছেন। তো দেখেন একজন সেনাবাহিনীর পোশাক পরে দেশপ্রেমিক হিসেবে আরেকজন সেনাবাহিনীর কর্মকর্তার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছেন, এটা কি আসলে শেখ হাসিনার সময় সম্ভব ছিল? এখন নতুন বাংলাদেশে এটা আসলে সম্ভবপর। সেই জিয়াউল আহসান তিনি বিডিআরের 10 জন সৈনিককে হত্যা করেছেন এবং অসংখ্য মানুষকে গুম করেছেন। ইলিয়াস আলীকেও তিনি হত্যা করেছেন। দেখেন এরকম মানে মানুষ খেকো খুনি আমরা হাসিনার সময় দেখেছি, এখন কিন্তু এরকম মানুষ খেকো কেউ নাই। হ্যাঁ, এখন আমাদের রাজনৈতিক বিতর্ক আছে, আমরা আলোচনা করছি, কেউ কেউ আবার গালিগালাজ কিছুটা করছে, কিন্তু আগের বাংলাদেশ আর বর্তমান বাংলাদেশের ভিতরে আকাশ পাতাল পার্থক্য আছে। হ্যাঁ, সাহেব যেটা বললেন যে তিনি আরও বেশি প্রত্যাশা করেছিলেন যে বাংলাদেশ একদম সাদা ফেরেস্তা হয়ে যাবে, বাংলাদেশের মানুষ একদম ভালো হয়ে যাবে। দেখেন যে দেশ যেমন, ওই দেশের মানুষ যেমন, শাসক ওই রকমই হতে হয়, অন্যথায় আসলে আপনার ব্যালেন্স করে না। বিএনপিকে আমি খুব বেশি ফেরেস্তাদের দল বলবো না, বিএনপি একটি মধ্যপন্থী দল। বিএনপির মধ্যে অসংখ্য ভালো মানুষ আছে, কিছু খারাপ মানুষ আছে, কারণ ভালো খারাপ মিলেই তো এই সমাজ। সুতরাং একটা দলের সবাই ফেরেস্তা হবে, একটা দলের সবাই ভালো হবে কিভাবে সম্ভব? যখন আমাদের পুরোপুরি সমাজ ব্যবস্থা ভালো হয়ে যাবে তখন দেখবেন আমরা ইউরোপ আমেরিকার মতো সভ্য হয়ে যাব। আসলে আপনি একটা কথা বলেছিলেন বোধহয় যে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে অনেকেই মানে উড়ে আসা কোকিল, আপনারা সেই উড়ে আসা কোকিল নন। আচ্ছা, না আমি এটা আমি বলেছিলাম হানজালা নামক, আপনি যদি গণ অভ্যুত্থান পরবর্তী সময়ের কথা বললেন তাই আমি বিষয়টা তুললাম। জি, জামাতপন্থী একজন আপনার এমপি, মানে জামাতের সমর্থনে এমপি হয়েছেন। আচ্ছা, আমি ওই ব্যক্তি যে দলের, আমি সেই দলের নাম নিচ্ছি না, কারণ ওই দলের অসংখ্য মানুষের সাথে আমার খুব ভালো সম্পর্ক, এই জন্য আমি দলটার নাম নেব না। জামাতের সমর্থনে তিনি আসলে অল্প কিছু ভোটের ব্যবধানে তিনি এমপি হয়েছেন এবং সেখানে বিএনপির একজন বিদ্রোহী প্রার্থী থাকার কারণে তিনি এমপি হয়েছেন। দেখেন তিনি বিএনপিকে নিয়ে বেশ বাজে মন্তব্য করেছেন, বিএনপির একজন কর্মীকে এমনভাবে হুমকি দিয়েছেন তাকে খেয়ে ফেলবেন। এবং এর আগে দেখেছিলাম যে আমি হানজালা না চাইলে বিএনপি রাজনীতি করতে পারবে না। আমরা ঠিক 5 আগস্টের আগে তার কোনো বক্তব্য আমরা শুনি নাই, মানে 5 আগস্টের পরে তিনি বিপ্লবী হয়েছেন, এমপি হওয়ার পরে তিনি হাওয়ায় ভাসতেছেন। এই জন্যই বলছিলাম যে আমরা তো বসন্তের কোকিল নয়। এই হানজালা যে সময় ফ্যাসিস্ট স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় হাজিরা দিত, আমরা এই সময় কোর্টে হাজিরা দিতাম। তিনি যে সময় বিড়াল হয়ে ফ্যাসিস্ট স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বা সুপায় বসে থাকতেন, আমরা সেই সময় জেলখানায় ছিলাম। তো আমি ওই কথাই বলছিলাম যে তারা এখন কত বড় বিপ্লবী, কত বড় কথা বলছে। আর আমি যে সময় শেখ হাসিনাকে কটূক্তি করার মামলায় জেলে গিয়েছি, আমি ওই সময় একটি বক্তব্য দিয়েছিলাম যে এটা কি কারোর বাপের রাষ্ট্র? দেখেন এই কথা কিন্তু এই 24-এর গণ অভ্যুত্থান চলাকালীন সময়ে শিক্ষার্থীরা বলেছে। আর আমি রাশেদ খান যেহেতু একটা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলাম, আমি সেই 18 সালেই বলেছিলাম এবং আমার নামে শেখ হাসিনাকে কটূক্তি করার মামলা দেওয়া হয়। তার মানে কি হানজালারা আমাদের থেকে প্রায় 8-9 বছর রাজনীতিতে পিছিয়ে এবং তারা বসন্তের কোকিল। এখন তো ওই যে বললাম না যে কথা বলা যাচ্ছে, কথা বললে কেউ আপনাকে আটকাচ্ছে না, মামলা হচ্ছে না, কটূক্তি করার মামলা দেয় না, জেলে নেয় না, সুতরাং এখন তারা বাঘ হয়েছে আর আমাদেরকে তারা বিড়াল প্রমাণ করার চেষ্টা করতেছে। মানে কি বলবো? আচ্ছা, আপনি যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা শুরু করেছেন সেই বিষয়ে আমি কিছু বলতে চাই। দেখেন, যেহেতু জামাত ইসলাম আওয়ামী স্টাইলে রাজনীতি করছে, সুতরাং আওয়ামী লীগের রাজনীতির আর কোনো মানে প্রাসঙ্গিকতা আছে বলে আমি মনে করি না, কারণ এখন আওয়ামী লীগের সমস্ত রাজনীতি জামাত করে দিচ্ছে। এখন জামাত করে দিচ্ছে, এক্স্যাক্টলি কিভাবে করে দিচ্ছে দেখেন, আপনার জামাত কিন্তু কখনোই এইভাবে কথা বলে নাই। এখন দেখবেন বিএনপিকে নব্য ফ্যাসিস্ট
সারা কথাই বলে না, অথচ রাজনৈতিক দল হিসেবে যদি আপনি কাউন্ট করেন সেক্ষেত্রে ফ্যাসিস্ট রাজনৈতিক দলের তালিকায় 1 নম্বরে থাকবে জামাত ইসলাম। কিভাবে? এই যে জামাতের যতগুলো প্রতিষ্ঠান আছে, ইবনে সিনার দিকে তাকান, আপনি ইসলামী ব্যাংকের দিকে তাকান, এখানে কি শিবির না করলে, জামাতি পরিবারের না হলে, বা জামাতি মানে মস্তিষ্কের অধিকারী না হলে চাকরি করা যায়? সিঙ্গেল পার্সন দেখান, যায় না। আওয়ামী লীগের বলে জামাত, ওখানে কি জামাতের লোকজন চাকরি করে নাই? আওয়ামী লীগের সময়ে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন কি ইসলামী ব্যাংক, ইবনে সিনা কি আওয়ামী লীগের সময় কি কেউ, সবাই কি তখন আওয়ামী লীগের ছিল নাকি জামাতের না? লোকজন ছিল? যখন আওয়ামী লীগের পিরিয়ডে তখন কিছু পরিবর্তন হয়েছে, হ্যাঁ, এবং যারা আপনার শিবিরে ছিল, যাদের পরিচয়টা আইডেন্টিফাই করা যায়নি তারা ছিল, সব মিলে মিক্স ছিল। তো আমি যে কথা বলছিলাম, জি, দেখেন জামাত ইসলাম এমন একটি দল, তারা ভিক্ষুককে ভিক্ষা দেওয়ার আগেই চিন্তা করে যে জামাত ইসলাম করে কিনা। এরকম ফ্যাসিস্ট রাজনীতির দল, এরকম অসংখ্য উদাহরণ দেওয়া যায়, আপনি নিজেও বিশ্লেষণ করতে পারেন কিভাবে জামাত ইসলাম আওয়ামী লীগের পুনর্বাসন করছে। দেখেন সর্বশেষ জামাতের 1 আসনের মানে ফরিদপুর 1 আসনের যিনি আসলে এমপি, মানে ফরিদপুর 1 আসনের জামাতের এমপি, তার নাম অধ্যাপক মোহাম্মদ ইলিয়াস মোল্লা। তিনি বক্তব্য দিয়েছেন, যদি আওয়ামী লীগ আমাদেরকে ভোট না দিত সেক্ষেত্রে কি আমরা এতগুলো আসন পাইতাম, আমি কি পাশ করতে পারতাম? এরকম একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরপরে দেখেন জামাতের আমির, তিনি গণঅভ্যুত্থানের পরে তিনি বললেন সাধারণ ক্ষমা ঘোষণা করা হলো। তার মানে কি আওয়ামী লীগ আমাদের সাথে আসো। 96-তে আমরা যেভাবে একসাথে আন্দোলন করেছিলাম বিএনপির বিরুদ্ধে, এবার একসাথে নির্বাচন করব, তোমরা আপাতত যেহেতু নির্বাচন করতে পারবে না আমাদের সাথে থাকো, আমরা তোমাদেরকে প্রোটেকশন দেব। শুরুতেই সিগন্যাল দিয়েছে কে? জামাতের আমির। এরপর দেখেন জামাতের এমপি আব্দুল্লাহ মোহাম্মদ তাহির সাহেব, তিনি কি বলেছিলেন? মুজিব ভাইয়ের সৈনিক যারা আছেন কুমিল্লার, ওই যে সাবেক রেলমন্ত্রী, তাই না, মুজিব ভাইয়ের সৈনিকরা একটু এবার আমাকে ভোট দেন, এবার আমি আপনাদের কাজ করে দিব, মানে আওয়ামী লীগের কাজ করে দিব। মির্জা ফখরুলও কিন্তু এমন বক্তব্য দিয়েছেন। আচ্ছা, আমি এটা শেষ করি, পরে ওনার বক্তব্যে আসবো। এরপরে দেখেন যে আওয়ামী লীগ থেকে আপনারা যারা জামাতে আসবেন আপনাদের দায়িত্ব আমি নিব, এই কথা বলেছিল জামাত নেতা লতিফুর রহমান। নিশ্চয়ই আপনি এই বক্তব্যগুলো শুনেছেন। জি, বলেছে। আমি আরো সব থেকে দুঃখ লেগেছে গণঅভ্যুত্থানের, আমি তাকে পোস্টার বয় বলি, কারণ তিনি গণঅভ্যুত্থানের 1 দফার ঘোষণা দিয়েছিলেন। নাহিদ ইসলাম তিনি 1 দফার ঘোষণা দিয়েছিলেন। নাহিদ ইসলাম দলের বিচার হওয়ার আগে তিনি বললেন ছাত্রলীগের যারা আছেন, যারা অপরাধ করেন নাই তারা আমাদের সাথে আসতে পারেন। আমি এই কথার মধ্য দিয়ে আরেকটা কথা শেষ করি। আমার আজকের দিনে খুবই মানে যেহেতু আওয়ামী লীগের তৎপরতা বেড়েছে, মানে খুবই কষ্ট লাগছে যে নাহিদ ইসলাম তো সারা বাংলাদেশের নেতা, এমনকি মধ্যমণি ছিল, তাই না? সবাই তার নেতৃত্ব মেনেই কিন্তু রাজপথে নেমেছিল, নামে নাই? এটা তো সত্য। তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ভবিষ্যতে হতে পারেন বা না পারেন, তিনি গণঅভ্যুত্থানের একজন অন্যতম নায়ক, তাই না? সারা জীবন থাকবেন, এই বাংলাদেশ যতদিন থাকবে নাহিদ ইসলামের নামটা লেখা থাকবে যে সে 1 দফার ঘোষক ছিল। সত্য কিনা? এই নাহিদ ইসলাম যে সময় জামাতের আমিরের পিছনে দাঁড়ায়, এই নাহিদ ইসলাম যে সময় জামাতের নেতৃত্বে যায়, তখন আমার দুঃখ লাগে যে মানে গণঅভ্যুত্থানের কোথায় আসলে ভুল ছিল। এই জামাতের হাতে নেতৃত্ব তুলে দেওয়ার জন্য কি নাহিদ ইসলাম 1 দফার ঘোষণা দিয়েছিল? আচ্ছা রাশিদ ভাই, ঠিক আছে, একটু আমি সেটাই বলছিলাম। সর্বশেষ বলি, মানে এটা মাঝখানে অ্যাড করলাম, সর্বশেষ বলি, আমি যে ব্যাখ্যা বিশ্লেষণগুলো দিলাম নিশ্চয়ই আপনি অস্বীকার করতে পারবেন না যে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতিকে ফিরিয়ে আনছে জামাত, এবং এখন জামাত যে স্টাইলে রাজনীতি করছে, তাদের বক্তব্য, তাদের মন্ত্রীদের বক্তব্য, আচরণ, কথাবার্তা, ক্ষমতায় থেকেও না মনে হচ্ছে যে এখন জামাতি ক্ষমতায় আর বিএনপি বিরোধী দলে, মানে এমন হুমকি, এমন আচরণ। ওই যে বললো না খেয়ে ফেলাবো, তো একজন বিএনপির এমপি কিন্তু বলছে না খেয়ে ফেলাবো, কিন্তু জামাতপন্থী এমপি, জামাতের এমপি, সে বলছে খেয়ে ফেলাবো। তার মানে কি এই বাংলাদেশে আওয়ামী লীগের আর প্রয়োজন নাই? জামাত এখন আওয়ামী লীগ হয়ে গেছে। জামাতের এই মুহূর্তে নাম হওয়া উচিত কে জানেন? আওয়ামী জামাত লীগ। সাইফ, আপনি যেহেতু জামাতের কেউ নাই, যেহেতু আপনাকে জিজ্ঞাসা করি, বা এনসিপির একটা অংশ আপনারা যেহেতু জামাতের সাথে আছেন, জোট আছেন বা আদর্শগতভাবে আছেন বা নির্বাচন করেছেন, যেভাবে আছেন, সেই জায়গা থেকে আপনাকেই জানতে চাই, যেহেতু জামাতের কেউ নাই, যে আওয়ামী লীগের রাজনীতি এখন জামাত করছে, মানে এটা কিভাবে? রাশিদ ভাই কিছু ব্যাখ্যা দিয়েছে। মির্জা ফখরুলও কিন্তু তখন আওয়ামী লীগের লোকজনকে তাদের পক্ষে টেনেছে, নির্বাচনের আগে অনেক কথা বলেছে, এটা নিয়েও কথা হয়েছিল, কিন্তু ভিন্ন হয়ে এসেছিল। যদি আমাকে একটু 10-30 সেকেন্ড সময় দেন, আমি এটা নিয়ে একটু বিশ্লেষণ করি। ওনাকে দেন না সময়, আমি বলি। আচ্ছা, 30 সেকেন্ড আমি একটু সহযোগিতা চাই আপনার। আচ্ছা, ঠিক আছে, না হলে ভিন্ন ভাবে যাবে। দেখেন বাংলাদেশে যদি আপনি রাজনীতিবিদদের তালিকা তৈরি করেন, স্বচ্ছ রাজনীতিবিদ, ইমেজ ওলা, দুর্নীতি করে নাই, অভিযোগ নাই, তার ভিতরে আই থিংক মির্জা সে এক নম্বরে, এটা অস্বীকার করার উপায় নাই, শীর্ষে থাকবেন। তিনি কি বলেছিলেন?
একটা জনসভা ছিল নির্বাচনের আগে। তো ওইখানকার অনেকে বলছিলেন যে এই এলাকার অনেকে আওয়ামী লীগ করেছে কিন্তু অপরাধী না, এরকম কিছু ব্যক্তির নামে মামলা হয়েছে। এখন আওয়ামী লীগ তো সবাই অপরাধী না, আমরা তো সবার বিচার চাই না, যারা অপরাধ করেছে তাদের। তো উনি ওই সময় বলছিলেন যারা কোনো অপরাধ করে নাই ওই আওয়ামী লীগের নামে মামলাগুলো এরকম হয়ে থাকলে ওগুলো প্রত্যাহার করা হবে। আচ্ছা, বিষয়টা আসলে এরকম ছিল। পুরো বক্তব্য না শুনলে কিন্তু বোঝা যাবে না। আমি একটা ইন্টারেস্টিং এনসিপি কিন্তু এই কথা বলছিল যে যারা অপরাধ করে নাই। না, এনসিপি বলেছে যাদের নামে ভুয়া মামলা হয়েছে এই মামলাগুলো প্রত্যাহার করা উচিত। আমি একটু অর্থাৎ মির্জা ফখরুল সাহেবের বক্তব্য এবং এনসিপি নেতাদের দায়িত্বশীল লোক কি কোনো আছে? পার্থক্য নাই। এনসিপির দায়িত্বশীল লোক সাইফ আছে, সাইফি বলুক যে আসলে আমি একটু জাস্ট ক্লিয়ার করলাম। আমার সহযোদ্ধা রাশেদ, উনি তো এখন বিএনপির অনেক বড় লিডার এবং না, আমি বিএনপির একজন ক্ষুদ্র রাজনৈতিক কর্মী। হ্যাঁ, তো মজার ব্যাপার হচ্ছে রাশেদের চোখে এনসিপি জামাত বা অন্য রাজনৈতিক দলগুলো একরকম আর বিএনপি একরকম। আমি কিন্তু বলছি যে তরুণ হিসেবে আমাদের নিজেদের আত্মসমালোচনাটাও করা উচিত। কিন্তু দেখেন, উনি একদিকে বলছেন না মির্জা ফখরুল সাহেবের ওই স্টেটমেন্টটা রাইট, কারণ তিনি এই প্রেক্ষিতে এটা বলছেন। নাহিদ ইসলামের পুরো বক্তব্যটাও যদি শোনেন, নাহিদ কিন্তু সেম একই কথাই বলছেন যে যারা অপরাধ করে নাই, এই যে ভোটার আছে বা হয়তো নৌকায় ভোট করতো এরকম মানুষ। আর আমাদের সাথে তো আওয়ামী লীগের কোনো প্রশ্নই আসে না, একটা অন্যরকম দাকুরাল সম্পর্ক। এনসিপি আর আওয়ামী লীগের আপনি দেখছেন না যে আসনাদ আব্দুল্লাহর ক্ষেত্রে কি হলো, ওইখানে তো আরো অনেকেই গেছেন, কিন্তু ইউকেতে তাকেই টার্গেট করা হচ্ছে। এনসিপির নেতারা যেখানেই যায়, ইউএসএতে তো গেছিল, 3টা দলের লোকজনই তো গেছে, তো টার্গেট করা হচ্ছিল কাদেরকে? এনসিপিকে। তো আমাদের সাথে আওয়ামী লীগের আসলে কোনো সখ্যতা ভালোবাসা কোনোটাই হইতে পারে না, রাজনৈতিক কারণে এরকম হিসাব নিকাশও আসলে আমরা আনতে পারি না। তো নাহিদ ইসলাম ওই বক্তব্যই দিচ্ছে। আর আমি যেটা প্রথমে বললাম যে তরুণরা কিছুটা যে ব্যর্থ বা আসলে তরুণদের মধ্যে যে বিভাজন তৈরি হয়েছে, রাশেদের ভালো লাগছে না কারণ নাহিদ কেন জামাতের আমিরের পাশে। তা আমি তো তার ক্ষেত্রে বলতে পারি যে সে তার দল পুরোপুরি উজাড় করে বিলুপ্ত করে দিয়ে সে এখন একটা দলের জাস্ট, উনি বলছেন উনি কর্মী, আমি তাকে বড় নেতা হিসেবে বলছি, কিন্তু উনি বলছেন কর্মী। তো রাশেদকেও তো আমরা কেউ এভাবে দেখতে চাইনি, কারণ লাস্ট যে কোটা সংস্কার আন্দোলন, সেখানে তো সে একজন প্রমিনেন্ট ফিগার ছিলেন, বা নুরুল হক নূর, উনি একজন প্রমিনেন্ট ফিগার ছিলেন। তারা কেন এখন একদম চুপ করে ভেজা বেড়ালের মতো এই সালাউদ্দিন ভাইয়ের পেছনে ঘুরছেন? তো এইটাও তো আমরা কেউ আসলে দেখতে চাইনি। বরঞ্চ নাহিদ ইসলাম তো তার নিজের একটা অবস্থান আছে, সক্রিয় একটা অবস্থান আছে, তার নিজের একটা বয়ান আছে, তো সেই জায়গায় সে রাজনীতি করার চেষ্টা করছে। আমরা সামষ্টিকভাবে যদি এক থাকতাম তাহলে কারো পিছে কারো সাথে এরকম দাঁড়াইতে হইতো না। এই যে আমাদের মধ্যে কিছু লোকজন ক্ষমতার লোভ ঢুকে গেছে, মনে করছে আচ্ছা ঠিক আছে, আমার দলের থেকে আমার কাছে পদটা বড়, বা আমি একটা যদি এমপি পাই সেটা বড়। তো এই ইন্টেনশন থেকে আমার মনে হয় যে সামগ্রিকভাবে তরুণদের এই যে এখন আশেপাশে দাঁড়াতে হচ্ছে, আমরা ফ্রন্ট ফেসই থাকতাম। তো এটা আমাদের জন্য একটা লেসন। আবার যেই কথাগুলো আসলো যে আওয়ামী লীগকে পুনর্বাসন করা বা জামাতের যে প্রসঙ্গগুলো আসলো, এটা জামাতের যারা দায়িত্বশীল তারাই আসলে বলতে পারবেন। তবে আমি একটা কথা বলতে পারি, উনি হয়তো দীর্ঘদিন ধরে রাশেদ বিএনপির সাথে জড়িত ছিল না, কিন্তু তার হয়তো মনে রাখা উচিত যে আমাদের সাথে বিএনপির যে আন্ডারস্ট্যান্ডিং ছিল বা তারা আসলে যেভাবে সংসার করেছে একসাথে দীর্ঘদিন করেছে, তখন আসলে তাদের এরকম মনে হয়নি, বা তখন এরকম আওয়ামী লীগের এটা মনে হয়নি। এখন তারা বলছে, আবার সে জায়গা থেকে জামাতও যেভাবে রিঅ্যাকশন দিচ্ছে, আমার কাছে কেন জানি মনে হয় কি যে তাদের ওই পুরনো সম্পর্কটা এখনো আছে, হয়তো সেটা হয়তো এখন সামনের দিকে দেখা যাচ্ছে। যে এই সামাজিক যোগাযোগ মাধ্যমে তো এখন অনেক কিছু হয়। একটা লেখা ভাসতেছে দেখলাম যে আব্দুল কাদের, সে বলল যে এনসিপির যে 6 এমপি তারা মূলত জামাত শিবিরের সংসদ, এটা আব্দুল্লাহিল বাকি, হ্যাঁ, উনি কাদেরের সাথে সুর মিলেই মোটামুটি তারাই এমপি হয়েছেন, যারা ছিলেন না তারা হননি। ফলে দায়িত্বশীল এনসিপির যারা, তাদেরকে তিনি ধন্যবাদ জানিয়েছেন। অন্য একটা ইস্যুতে আপনি এমপি ইলেকশন করেছেন, আপনি কিন্তু হতে পারেননি, সারওয়ার তুষার এমপি ইলেকশন করেছে, সেও হতে পারেনি। আসলে কি এটা কি কাকতালীয় নাকি কোনো সম্পর্ক ছিল? না, এখানে তো অনেক রকম অভিযোগ আছে, ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ আছে, বা আরো অনেক আলাপ আছে, এটা এখন পুরানো আলাপ, ওই আলাপ না করি। কিন্তু যে 6 জনের ব্যাপারে এটা বলছে, এটা আমার মনে হয় যে একটা মিস ইনফরমেশন আছে। কারণ আমি নাহিদ ইসলামকে তো একদম ছাত্র অবস্থা থেকে চিনি, উনি কখনো জামাত শিবিরের আপনাদের সহযোগিতা ছিলেন। হ্যাঁ, নাহিদ ইসলাম তো কখনো জামাত শিবিরের রাজনীতি কখনোই ছিলেন না, এটা একদমই পুরোপুরি ক্লিয়ার। আর বাকি যাদের কথা আসছে, 2-1 ছাত্র শিবির করেছেন বা অন্য কোনো রাজনৈতিক সংগঠনের সাথে ছিল, কিন্তু আবার দেখা যাচ্ছে তাদের যে কিছু শিক্ষা প্রতিষ্ঠান আছে সেখানে হয়তো কোচিং করেছে।
তার মূল জিনিসটা ছিল যে তাদের সামগ্রিকভাবে এইভাবে কিছুটা সাথে আশেপাশে বা ছিল এরকম, কিন্তু তারা তাদের রাজনীতি সাবস্ক্রাইব করে নাই দেখেই কিন্তু আলাদা একটা রাজনৈতিক দলে তারা এসছে। বা আলামিন আলামিন যিনি নারায়ণগঞ্জ 4 আসন থেকে ইলেকশন করেছেন, তিনি ছাত্র শিবিরের ছিলেন, কিন্তু তিনিও তো দায়িত্ব এখানে নেই, বা তার তিনি মনে করছেন নতুন একটা রাজনৈতিক জায়গা থেকে সে কাজ করতে চায়, সেই জায়গা থেকে কাজ করছেন। এবং এইভাবে আসলে এলিগেশন বা এটা হইলে তো মানে এটা দুঃখজনক, কারণ মানে দিন শেষে এনসিপি নিজের স্বতন্ত্র রাজনীতিটা করতে চায়। যদি আলাদা করে কিছু করার থাকে বা যদি জামাতের রাজনীতি করা থাকে, তাহলে আমার মনে হয় যে বেটার জামাতেই বেশি সুযোগ সুবিধা থাকে, সেক্ষেত্রে পাওয়া যাবে। তো তারা আমার মনে হয় যে জামাতই চুজ করে নেবে সেক্ষেত্রে। বাকি আলোচনা বিরতির পরে এসে করতে চাই। দর্শক, একটা বিরতি নিচ্ছি, ফিরছি শীঘ্রই, আশা করি সাথেই থাকুন। দর্শক, স্বাগত জানাচ্ছি আবারও আমাদের আয়োজনে। আমরা কথা বলছিলাম সতর্কতা নিয়ে। আমি আবার যেতে চাই একটু, রাশেদ খান আপনি বলবেন, সেটা হচ্ছে যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদকে এনসিপির ভাইয়েরা কখনো বলছেন যে তিনি আবু জাহেল, আবার কখনো বলছেন তিনি একজন দারুণ অভিনেতা, পারফর্মার। মানে এটা সাহেব বলবে, তারপর আপনাকে একটু যদি আপনি বলেন যে আসলে কেন বলছে, মানে যৌক্তিক কারণটা কি, কেন না, বলতে পারে? এনসিপির সবাই তো আর বলছে না, এনসিপির একজন নাসিরউদ্দিন পাটোয়ারি, তাকে আমি নাসিরউদ্দিন পান্ডাই বলি, কারণ এনসিপির অন্যান্য নেতাদের তুলনায় সে আসলে ব্যতিক্রম। মানে একটু মিডিয়াতে সে তো বেশি এনসিপির আসার জন্য, মুখপাত্র টাইপেরই, সে তো না, দলের মুখপাত্র না, আসিফ মাহমুদ মুখপাত্র। আচ্ছা, দেখবেন রাজনৈতিক বক্তব্য আপনি দেন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনি স্বরাষ্ট্রমন্ত্রীকে আবু জাহেল বলেন, কিভাবে সম্ভব? আবু জাহেল একজন পত্তলিক ছিলেন, তিনি ইসলাম প্রচারের কাজে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে বাধা দিয়েছেন, তাই না? তো তুলনারও তো একটা সৌন্দর্য থাকে। মানে আপনি বলতে হবে তাই বলবেন, এটা তো ভাই হয় না। কার সাথে কার তুলনা করা যায়? ঠিক আছে, আপনি স্বরাষ্ট্রমন্ত্রীর যদি কোনো ভুল থাকে, অতীতে যে এই ভুল করেছে তার সাথে তুলনা করেন, তাই না? ভুল তো আমরা করবো, আমরা তো রাজনীতিবিদ, আমরা তো ফেরেশতা না, ভুল তো আমাদের হতেই পারে। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর মতন একজন ধার্মিক মানুষ, তার ওই আপনার আরবি উচ্চারণ বলেন, তার ওই ইসলামিক আচরণটা বলেন, তাই না? এটা তো অনেকের কাছে খুবই প্রশংসনীয়। এমনকি বিএনপির পক্ষ থেকে আমি যতটুকু জানি, আমার নলেজ যতটুকু আছে, তিনি ইসলামিক দলগুলোকে সমন্বয় করার দায়িত্ব ছিলেন। বিএনপির গণ অভ্যুত্থানের সময়, গণ অভ্যুত্থানের মানে আগে, অর্থাৎ তার সাথে সবসময় হেফাজত ইসলাম, অন্যান্য দলগুলোর সংগঠনগুলো ভালো সম্পর্ক ছিল, দেখেছি তাদের মঞ্চে এবং এটা দৃশ্যমানও দেখেছেন, ছিলেন, কথা বলেছেন। তো সেই জায়গায় তাকে আপনি কার সাথে তুলনা করবেন, এইটা আসলে করতে না পারা আপনার রাজনৈতিক মূর্খতা। এবং এই ধরনের বক্তব্য যারা দেয়, তারা আসলে কোন নলেজ থেকে দেয় আমি জানি না। কেন নাসিরউদ্দিন পাটোয়ারিকে এইভাবে পাগলের মতন, মানে আমি আরেকটা শব্দ উচ্চারণ করলে ভালো হতো, তো সেটা না করি, তাকে এইভাবে ছেড়ে দিয়েছে আমি জানি না। রাজনীতিতে একটা প্রশিক্ষণ থাকে, এবং নাসিরউদ্দিন পাটোয়ারি নাকি একসময় শিবির করতো, নিজেই বলেছেন। তো শিবিরের তো একটা রাজনৈতিক প্রশিক্ষণ থাকে। তো এই প্রশিক্ষণ যদি হয়ে থাকে গালিগালাজ করা, ওকে করুক, সমস্যা নাই। বাংলাদেশে জামাত ইসলাম যে স্টাইলে রাজনীতি করছে না, দেখেন তাদের এমপিদের বক্তব্য সংসদে, দেখেন যে সময় বাজেটের আলোচনা, সেই সময় তিনি বলছেন, মাননীয় স্পিকার, আমার পর্দা লাগবে, আমার ওভেন লাগবে, আমার হচ্ছে আর কি যেন ওয়াশিং মেশিন লাগবে। এটা কোনো রাজনৈতিক বক্তব্য, রাজনৈতিক আচরণ হইতে পারে? এরপরে দেখেন জামাতের একজন এমপি, ওই যে আপনার হামজা সাহেব, আমির হামজা, তিনি বলছেন যে বাজেট 200 কোটি হইলে ভালো হতো, 600 কোটি হইলে ভালো হতো, 6000 কোটি হইলে ভালো হতো। মানে তিনি আসলে বুঝতেছেন না যে একটা দেশ চালাইতে কি পরিমাণ বাজেট লাগে। অর্থাৎ জামাতের এই ছায়া বাজেট যে একটা ভুয়া বাজেট, সেটা তো আমির হামজাই প্রমাণ করলো। জামাতের আরও নেতৃবৃন্দের আচরণটা দেখেন, দেখেন তাদের যারা এখন নারী সংরক্ষিত আসনে এমপি হয়েছে, তো জামাতের এই নারীরা তো গণ অভ্যুত্থানের সময় আমরা দেখি নাই, তারা বিশাল সংস্কার চায়, গণ অভ্যুত্থানকে ধারণ করে। জামাতের যারা এমপি হয়েছে তাদের অধিকাংশকেই তো আমরা 16 বছর রাজপথে দেখি নাই। তো হঠাৎ করে উদয় হওয়া মানুষ সংস্কার করে ফেলাবে, আচ্ছা ভালো কথা, সংস্কার করবেন। বিএনপির তো 31 দফা সংস্কারের দফা ছিল, বিএনপি সবসময় সংস্কারের কথা বলেছে। হ্যাঁ, নাহিদ ইসলামরা যে সময় ক্যাম্পাসে ছাত্র রাজনীতি করেছে, তারাও সেই সময় ছাত্র রাজনীতির সংস্কারের কথা বলেছে। জামাত ইসলামের কোনো দফা আছে? তারা যে বলে যে আমরা গণ অভ্যুত্থানে বিশাল ভূমিকা রেখেছি, হ্যাঁ ভূমিকা রেখেছি, কীভাবে? ওই যে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি ভিপি হয়েছেন না, তিনি সালমান পরিচয়ে হ্যাঁ ছাত্রদেরকে কিছু অর্থ দিয়েছেন, সহযোগিতা করেছেন, প্রকাশ্য তো আসেননি।
অর্থাৎ জামাত ইসলাম হয়তো পিছন থেকে কিছুটা ভূমিকা রেখেছে, সামনে থেকে তো সেই ভূমিকা তারা রাখে নাই, কিন্তু আজকে তারা গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এমনভাবে নিজেদেরকে উত্থাপন করছে যে এই গণঅভ্যুত্থান জামাতের নেতৃত্বে সংগঠিত হয়েছে। এমনকি দেখলাম জামাতের কয়েকজন মানে একজন প্রার্থীকে আমি দেখেছি, তিনি বারবার বিভিন্ন টকশোতে আলোচনায় বলছেন এই গণঅভ্যুত্থান জামাতের নেতৃত্বে হয়েছে, এই গণঅভ্যুত্থান জামাত পরিকল্পনা করে করেছে। তাহলে আর NCP আপনি তাকে একটা যে প্রশ্ন করেছিলেন সেটা একটু বলি শোনেন। আব্দুল কাদের এবং আব্দুল্লাহির বাকি মূলত শিবিরের সাবেক সভাপতি, ঢাবি শাখার সভাপতি ছিলেন, তাকে এনসিপি ছাত্র বিষয়ক সম্পাদক করা হয়েছে। এই জন্য তিনি বলেছেন যে এনসিপি এখন আসলে মানে ছাত্র শক্তি এখন শিবির শক্তিতে রূপান্তরিত হয়েছে। এরপর আব্দুল্লাহিল বাকি একসময় আপনার ছাত্র অধিকার পরিষদের রাজনীতি করেছেন, তিনি ছাত্র শক্তির সাথে কিছুটা সম্পৃক্ত ছিলেন, এনসিপির মোটামুটি বলা যায় যে অ্যাক্টিভিস্ট, সবসময় এনসিপিকেই তিনি তুলে ধরার চেষ্টা করেন এবং নাহিদ ইসলামের বন্ধু। মূল কথা হলো তিনি নাহিদ ইসলামের বন্ধু, অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু। তিনি হঠাৎ করে গত বর্ষ তিনি ফেসবুকে পোস্ট করেছেন যে যারা এনসিপির পক্ষ থেকে আপনার এমপি হয়েছে 6 জন, এই 6 জনই কোনো না কোনো ফরম্যাটে শিবিরের সাথে সম্পৃক্ত ছিল। এর মধ্যে 4 জন সরাসরি শিবির, আর 2 জন আপনার ফোকাস কোচিং সেন্টারে শিক্ষক ছিলেন। এখন দেখেন আসি, সেটা হলো যে ফোকাস, ওই যে আমি আগেই বললাম না, ইসলামী ব্যাংক বলেন, ইবনে সিনা বলেন, আর ফোকাস কোচিং সেন্টার বলেন, এই জায়গাগুলোতে শিবিরের সাথে সম্পর্ক না থাকলে আসলে এই জায়গায় চাকরি করা যায় না। এই সেন্স থেকে মূলত আব্দুল্লাহিল বাকি এই কথাই বলেছে যে 6 জন এনসিপির এমপি হয়েছে তারা কোনো না কোনোভাবে শিবিরের সাথে সম্পর্ক ছিল। এবার আমার কথা হলো যে সাইদ মুস্তাফিজরা কেন এমপি হতে পারলো না, আমি আসবো ওই ব্যাখ্যাটা দিয়ে শেষ করব। আমি আরো কয়েকজনকে জিজ্ঞেস করেছিলাম তোমরা কেন এমপি হতে পারলে না, তার মানে কি? তার মানে অতীতে তোমাদের সাথে শিবিরের ওই সম্পর্কটা ছিল না, যেহেতু সাহেবের সাথে শিবিরের বা জামাতের অতীত কানেকশন ছিল না, এই জন্য জামাত ইসলাম অর্থ দিয়ে জনশক্তি দিয়ে তাকে এমপি নির্বাচিত করার জন্য কাজ করে না। জিজ্ঞেস করেন তাকে যে শিবির জামাতের লোকরা তার এলাকায় তাকে সহযোগিতা করে নাই, কিন্তু নাহিদের এলাকায়, আক্তারের এলাকায়, অন্যান্য এমপিদের এলাকায় আলামিন তো নিজেই শিবিরের বড় নেতা ছিল, তাকে সহযোগিতা করেছে, মনে করেছে এরা এমপি হওয়া মানে তো জামাত এমপি হয়। এই জন্য আমি বলি যে এনসিপির একজনই এমপি হয়নি, 77টি আসন, এই 77টি আসনই জামাতে। আচ্ছা, সাহেব জবাব দিয়েছে এর আগে এই বিষয়ে কিছু কথা বলেছে। আমি যেটা জানতে চাইছিলাম সাহেব, এই যে স্বরাষ্ট্রমন্ত্রীকে আপনি যদি রাশেদ ভাইয়ের কথা জবাব দিতে চান দিতে পারেন, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীকে আপনারা বলতেছেন দারুণ একজন অভিনেতা, দক্ষ পারফর্মার, মানে কেন বলছেন? আচ্ছা, তাকে এটা অ্যাড্রেস করে নিয়ে যে না, এটা আমি একদম শক্তভাবে দ্বিমত পোষণ করছি। এনসিপির যে 6 জন এমপি আছে তারা এনসিপিরই এমপি, এনসিপির আদর্শিক রাজনীতি তারা করেন। আপনাদের লোকই বলেছে, জামাতের জায়গা থেকে না, আব্দুল কাদের বা যাদের কথা বলছেন আপনাকে সহযোগিতা করছে আপনার এলাকায় জামাত এবং শিবির, একটু বলেন কাইন্ডলি। সেটা অন্য প্রসঙ্গ, না এটা বলতে হবে তাহলে আমি বুঝবো আমার কথা বলতে। না, সেটা অনেক জায়গায় করেছে, অনেক জায়গায় করেনি। বিএনপি তো আপনাকে করেনি, আপনি বিএনপি সহযোগিতা করছেন। না, এটা তো আমাকে বিএনপির একটা অংশ আমার বিদ্রোহী ক্যান্ডিডেট ছিল, আর একটা অংশ আমাকে স্বাভাবিক না, ধরেন আপনি যেখানে নির্বাচন করেছেন সেখানে আগে থেকে একজন বিএনপি প্রার্থী ছিলেন। জামাত ইসলামের যে রাজনীতি আর বিএনপি রাজনীতি তো একরকম না। আপনি কি সহযোগিতা করছেন? আমি তো বলছি যে একটা অংশ বিদ্রোহী প্রার্থী ছিল, স্বাভাবিকভাবে এটা খুবই ইউজুয়াল ব্যাপার যে ধরেন এখানে যে প্রার্থী থাকবে সে চাইলেই তো আমার জন্য পুরোপুরি সবকিছু ছেড়ে দিবে না, তার মধ্যে কিছুটা মনোমালিন্য থাকবে, কিছুটা এই কার্পণ্য থাকবে, এটা থাকবেই, এটা আমি মেনেই নিয়েছি। তো আমি মনে করি রাজনীতি অনেক বড় সময়ের জন্য, সেখানে আসলে আমরা যদি আমার কাজের দ্বারা বা আমাদের যে ইন্টেনশন বা জনগণের জন্য কতটুকু কি কাজ করতে চাই, সেখানে জোট থাকলে একরকম সুবিধা বা একরকম কাজ হবে, সেটা একটা পরের ব্যাপার। কিন্তু কোথাওই আসলে কেউই তার জায়গাটা ওইভাবে ছেড়ে দিতে চায় না। সেক্ষেত্রে আমার ক্ষেত্রেও জামাত যে একদম ফুল হোল হার্টেডলি সাপোর্ট করেছে এরকমও না। আবার আমাদের 6 আসনে যারা এমপি হয়েছেন তারাও কিন্তু কেউ বলতে পারবে না যে আমাদেরকে একদম সবভাবে, মানে আমাদের নির্বাচন পরবর্তী যে মিটিংগুলো হয়েছে সেখানে সবারই কম বেশি অভিযোগ ছিল যে আসলে ফুললি সাপোর্ট পায়নি। আর বিএনপির ক্ষেত্রে তো ধরেন যে তারা একদমই সে জায়গাটা সাপোর্ট করতে চায় না। তো এইটা রাজনীতির ক্ষেত্রে হবেই, অনেকদিন পর একটা নির্বাচন হয়েছে, তো সেটা ডিফারেন্ট আলাপ। তো যেটা বলছিলাম যে 6 জন এমপি আমাদের এনসিপির এমপি হয়েছেন। আর স্বরাষ্ট্রমন্ত্রীকে পারফর্মার বলেছেন, মানে আমি বলেছি, আপনি বলেছেন? আমি বলেছি। আচ্ছা, দক্ষ অভিনেতা বলেছি। দেখেন, সালাউদ্দিন আমাদের সাথে আমার বেশ ভালো সম্পর্ক, তাকে আমি বেশ মানে পছন্দ করি এবং তার কাজ যেভাবে, মানে তিনি ওয়ান অফ দ্য ফাইনাল। আমি যদি একটু 10 সেকেন্ড সহযোগিতা চাই, যেহেতু তিনি স্বরাষ্ট্রমন্ত্রী, আমরা তার নামের আগে স্বরাষ্ট্রমন্ত্রী সম্বোধন করলে এটা দেশের জন্য ভালো হয়। অন্যথায় আপনি যে সময় একজন
মন্ত্রী হবেন, আপনার নাম ধরে যদি সবাই বলে জিনিসটা খুব না 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 এটা খারাপ সমস্যা, এটা বলতেই পারে। বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তো বলতেন। না, আমি সেটাই বলছি, উনি ওইটা না বলে শুধু নাম বলছেন, এটা খুব ঠিক যেটা আছে। নাসিরউদ্দিন পাটোয়ারি বলে, না, মানে আমি তো তাকে নাসিরউদ্দিন পাটোয়ারি মনে করি না, সে definitely, অত্যন্ত মানে- ভদ্র একজন সে মানুষ। সে এস এম সাইফ মুস্তাফিজ, সে নাসিরউদ্দিন আমি সেটাই তো বললাম, এই জন্য তাকে আমি আচ্ছা, এটা একটু বললাম। বলি, আমি তো নাসিরউদ্দিন পাটোয়ারি আমি তাকে হয়তো আমি আমার এটা আমার বাক স্বাধীনতা জায়গা, আমি এখন হয়তো তাকে পারফর্মার বলে সম্বোধন করব, নামও বলছি না। কারণটা কি? নিশ্চয়ই কোনো হ্যাঁ, ব্যাখ্যা আছে, কারণ ছোট করে। দেখেন যে মানে উনি খুবই স্মার্ট, সে জানে যে পিয়ার মানে স্ট্র্যাটেজি, স্টান্টবাজি, মানুষ কোন কথায় তালি দিবে, এটা সে খুব ভালো করে জানে। তো যখন সে তার মানে দাপ্তরিক জায়গা বা তার যেই মানে যে কাজটা সে পেয়েছে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামলানোর, সেটা কিন্তু সে সামলাতে পারছে না। গত 3 মাসে 995টা হত্যাকাণ্ড হয়েছে, খুন থেকে শুরু করে চাঁদাবাজি থেকে শুরু করে আইনশৃঙ্খলা অবনতি ভয়ানক একটা রূপ ধারণ করেছে। যদি ওনার ভাষায় যদি বলি যে আগের সাথে যদি একটু কম্পারিজন করি, যদি আমি আসলে কম্পারিজনে বিশ্বাসী না, আমি মনে করি যে প্রেজেন্ট আসলে কি কাজ, মানে আমার সাথে আমার কম্পারিজন হওয়া উচিত। আওয়ামী লীগ আমলে কি হয়েছে, এখন সেটার থেকে বেটার না খারাপ, এটা কম্পারিজন না করে আমার যেটা দায়িত্ব এখন সেটাই হতে হবে। তো সেই জায়গা থেকে আমি দেখছি ভয়ানক খারাপের জায়গা, এবং সে তার নিজের দাপ্তরিক জায়গা বাদে বা মন্ত্রণালয়ের কাজ বাদে সে আরো অনেক বিষয় আসলে মানে গুরুত্ব দিচ্ছে, কিভাবে সংস্কার আটকানো যায়, কিভাবে অধ্যাদেশগুলো বাতিল করা যায়, কিভাবে তার ছেলেকে বিসিবিতে বসানো যায়, তারপরে নানা জায়গা দখল, ইন্টারনাল বিএনপির বিভিন্ন বড় বড় মন্ত্রীর সাথে এটা দখল ওইটা দখল, মানে প্রতিষ্ঠান দখলগুলোর কথা বলছি। এই ইন্টারনাল একটা পাওয়ার ক্লাসে সে ব্যস্ত। তো তখন যখন দেখছে যে সে যেখানেই যাচ্ছে, স্টেডিয়ামে যাচ্ছে, ভুয়া ভুয়া ধ্বনি করছে, মানে আমি তো মনে করি যে সব জায়গায় তো আর জামাত এনসিপির দর্শক হিসেবে যাচ্ছে না, যেখানে যাচ্ছে আমি দেখছি যে অনেক মানুষ তাকে অপছন্দ করছে তার এই কাজগুলোর জন্য, কারণ তার প্রতি কিন্তু মানুষের একটা এক্সপেকটেশনস ছিল। আমি বলেছি যে বিএনপির এখনকার সময়ের ওয়ান অফ দ্য ফাইনেস্ট পলিটিশিয়ান তিনি, তার জ্ঞানের জায়গা বলি, বোঝাপড়ার জায়গা বলি রাজনীতি, সেটা আসলে খুব ভালো, দারুণ, কিন্তু সেটা সে ভুল দিকে কাজ করছে। মানে সেটা আমার মনে হচ্ছে না যে বাংলাদেশের জন্য তিনি তার এই মেধাটা কাজে লাগাচ্ছে, বরঞ্চ সে ফ্যাসিবাদী কাঠামো বা এই ক্ষমতা দখলের জায়গা থেকে সে কাজ করছেন। তো যখন তিনি দেখছে যে পারিপার্শ্বিকভাবে চারিদিকে তার একটা এরকম দুয়োধ্বনির জায়গা তৈরি হচ্ছে, তখন সে মাঝে মধ্যে এরকম পিয়ার স্ট্যান্ডবাজি করে। আরেকদিন যেরকম সাংবাদিকটা প্রশ্ন করছেন খুব মানে সোয়াগ নিয়ে, হ্যাঁ কি বললেন, তো এই যে এটা একটা, তো মানুষ তো জানে যে এটা একটা রিলস হবে বা এরকম করে হয়তো বা মানুষ প্রচার করবে, বা আমাদের অনেকে অ্যাপ্রিসিয়েট করছে, কারণ আওয়ামী লীগ প্রশ্নে কিন্তু আমরা সবাই এক। তো এই যে এটা একটা করলো, তারপরের দিন এরকম আরেকটা এরকম একটা কাজ করলো, এই 71 চ্যানেলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যে সেখানে এসে বলতেছে যে এটা আমূল সংস্কার করতে হবে, কিন্তু আমি জানি যে 71 টিভির যারা বসছেন তাদের লোকজনই হয়তো বা বসছেন, বা আপনিও জানেন যে মিডিয়ার এই কথাটা না বলি। তো এই যে মানে নিজের লোক বসিয়ে আবার সংস্কারের আলাপ বলছে, এটা তো আসলে একটা ডাবল স্ট্যান্ডার্ড একটা কথাবার্তা। তো এটা তিনি করছেন, মানুষ ওইটা কিন্তু কাট করে এটা ছড়াচ্ছে, বা তার নিজের আলাদা অবশ্যই একটা পিয়ার গ্রুপ আছে যারা এই পিয়ারগুলো তারা করছে। তো এইটা তো তার একটা অ্যাক্টিং, এটা তো আসলে সে মিন করে করছে না, বা সে তো আসলে তার যে কাজগুলা যেটা নিয়ে আসলে অ্যাকচুয়ালি আমি তালি দিতে চাই যে বাংলাদেশের আইন শৃঙ্খলা তিনি একদম একটা সুন্দর কাঠামোর মধ্যে নিয়ে আসবে, বা তার আরও অনেক বিষয়ে নলেজ থাকতে পারে, সেটা পজিটিভ ওয়েতে বাংলাদেশের জন্য কাজ করবে, সেটা আমি তাকে স্যালুট দিতে চাই, তাকে আমি আলাদা করে অনার করতে চাই। কিন্তু এই যে অভিনেতা হওয়া, মানে একটা খুবই দারুণ একজন অভিনেতা, বাংলাদেশের শিল্পী সমিতির যে নির্বাচনগুলো হয় সেখানেও তিনি দাঁড়িয়ে যেতে পারেন আর কি। ঠিক আছে, আমরা বিরতির পরে সে বাকি আলোচনা করবো। দর্শক, আবার বিরতি নিচ্ছি, ফিরছি শীঘ্রই, সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরলাম। আমরা কথা বলছিলাম যে আলোচনার বিষয় সতর্কতা। আবার যেতে চাই এস এম সাইফ মুস্তাফিজ। সেটি হচ্ছে যে কালকে মানে 23 জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী, সেটাকে ঘিরে কর্মসূচি বা তৎপরতার কথা বলা হচ্ছে, এবং দেশ জুড়ে না 6 জেলার বিভিন্ন জায়গায় সেনাবাহিনী মোতায়েন, বিজিবি নেমেছে, আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ, তারা চেকপোস্ট করে চেক করছে। ঠিক আছে, মানে এই সময় সে আওয়ামী লীগ এতটা প্রাসঙ্গিক কেন হচ্ছে, মানে এত সতর্কতা কেন? প্রথমের দিকে আমার সমালোচক বলছিলেন যে জামাতের অনেকে পুনর্বাসন করছে, বা মানে মেইনলি জামাত বা এই জোটের কথাই, মানে আওয়ামী লীগের রাজনীতি জামাত করে দিচ্ছে। আমি এনসিপির কথা বলি না, দেখেন যে শুধুমাত্র জামাতের কথাই বলছি। আপনি বিএনপির কথাগুলো বললেন, কয়েকদিন আগেই আমাদের যে প্রধানমন্ত্রী তারও যে একজন উপদেষ্টা, তিনি কিন্তু তাদের স্থানীয় সরকার নির্বাচনে পার্টিসিপেশনের ব্যাপারে একটা কথা বলেছেন, এটা খুবই সিগনিফিক্যান্ট। এবং যে আলাপটা আসলো এটা সত্য, মানে বাংলাদেশে যেখানে যেখানে নির্বাচন হয়েছে আওয়ামী লীগের কিছু এরকম লোকজনকে প্রত্যেকটা দলই চেষ্টা করেছে
কোনো না কোনোভাবে রিভাইভ করানোর। হ্যাঁ, তো ধরেন আমার যেই শাহজাদপুর 6 আসন, সিরাজগঞ্জ 6 আসন, সেখানে আমি দেখেছি এবার কুরবানিদের সময় এরকম পলাতক লীগের সন্ত্রাসী বাহিনীর কিছু কিছু মানুষের পোস্টার, সেখানে আমাদের প্রতিমন্ত্রী হয়েছেন এম এ মুহিত কি বলে, তো সেই জায়গা থেকে তাদের তো পুনর্বাসন করার একটা জায়গা তৈরি হয়েছে এবং পুরো বাংলাদেশে এই জায়গাটা তৈরি হয়েছে। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে এই দায়ভারের জায়গা সরকারেরও আছে এবং বিএনপি তো এটাও জানে যে আওয়ামী লীগকে পুরোপুরি যে পুনর্বাসিত হয় এটা তাদের জন্য বিপজ্জনক, এটা এনসিপির জন্য বিপজ্জনক, জামাত বা অন্য যে রাজনৈতিক দলগুলোই ফ্যাসিবাদ আমলে আসলে লড়াইটা করেছে সবার জন্য বিপজ্জনক। তো তারা হয়তো বা সাময়িক সুবিধার জন্য যে অ্যাকোমোডেশন তাদেরকে দিয়েছে, এখন হয়তো তারা বুঝতে পারছে যে এটা একটা হিতে বিপরীত হতে পারে, অথবা এটা কোনো স্ট্যান্ডবাজিও হতে পারে, আমি আসলে শিওরভাবে বলতে পারছি না। কিন্তু এটাখানে বিএনপির একটা বড় দায়ভারের জায়গা আছে যে তারা এই পলাতক লীগ, এই খুনি বাহিনীকে আবার নানাভাবে প্রাসঙ্গিক করার চেষ্টা করছে এবং তাদের সাথে সম্পদ পাহারা দেওয়া, রক্ষা করা, মামলা বাণিজ্য। আমরা দেখছি যে এই পলক আর্জেন্টিনার জার্সি পরে, মানে সে কিন্তু খুবই, সে আরেক অভিনেতা, তাকেও যদি নির্বাচন করার সুযোগ দেওয়া যেত এই কি বলে এফডিসির যে নির্বাচনটা হয়, তো সে দেখলাম যে আর্জেন্টিনার জার্সি পরে সে যাচ্ছে, আদালতে যাচ্ছে। আবার প্রত্যেকটা আপনি এই আওয়ামী লীগের যাদেরকে গ্রেফতার করা হয়েছে তারা দেখবেন নাদুস নুদুস হয়ে গেছে, খুব আরামে এসে যাচ্ছে। কিন্তু এই 17 বছর ধরে বিএনপি বা যাদেরকে আমরা গ্রেফতার দেখতাম তাদের জীর্ণশীর্ণ অবস্থা দেখতাম না, যে কারো হাড় ভেঙে ফেলছে, তাদের এই করে ফেলছে। তো এদের ক্ষেত্রে মনে হচ্ছে যে এদেরকে মনে হয় আরো মানে আদর যত্ন করে রাখা হচ্ছে। তো এটা তো বর্তমানে সরকার, বিএনপি সরকার, তো তারা আসলে কিভাবে এগুলো প্রোটেকশন দিচ্ছে। আবার আইভি রহমান থেকে শুরু করে বিএনপির আওয়ামী লীগের এরকম অনেক নেতা নেত্রী আমরা দেখছি বের হয়ে যাচ্ছে, যারা আওয়ামী লীগের পুরোটা সময় ধরে হাসিনার জন্য কাজ করে গেছে। এবং আমরা জুলাই গণঅভ্যুত্থানের সময় আমরা দেখেছি আইভি রহমান থেকে শুরু করে আওয়ামী লীগের যেসব নেতারা রিসেন্টলি ছাড়া পেয়েছে তারা কিন্তু অনেকভাবেই ফ্যাসিলিটেট করেছে, রাস্তাঘাটে ছাত্রদেরকে কীভাবে মেরেছে সেটা আমরা দেখেছি। কিন্তু তারা এখন মুক্ত স্বাধীন হয়ে যাচ্ছে, তারা নেক্সট ইলেকশনে পার্টিসিপেশন করার চেষ্টা করছে। তো এটার দায়ভার তো আপনি জামাত এনসিপিকে দিতে পারেন না। আপনি যতই বলেন অমুক নেতা এই বলছে, তমুক নেতা এই বলছে, আপনার সরকারে আপনি এখানে ভিকটিম কার্ড প্লে করতেছেন যে ভাই আমি তো মনে হচ্ছে আমি বিরোধী দল। তাহলে ভাই আপনি কেন আছেন? আপনি আগের মতো 17 বছরের মতো একটা শীতনিদ্রায় চলে যান, আপনি আবার গর্তের মধ্যে লুকিয়ে যান। কারণ আপনি যদি প্রপার ফাংশন না করতে পারেন সরকারে এসে, আপনার মন্ত্রণালয়গুলো যদি সঠিকভাবে ফাংশন না করতে পারেন, তাহলে তো আপনার রাজনীতি করার দরকার নেই। 1 মিনিট একটা উত্তর দিবেন, 1 মিনিট যদি আপনি উত্তর দিতে চান। আপনার জন্য 1 মিনিট বরাদ্দ করলাম। সেটা হচ্ছে আপনি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন, আমি পড়েছি সেটা। আপনি লিখেছিলেন যে আ পার্টি গ্রোথ স্লো হোয়েন ইন্টারনাল ডিসকমফোর্ট বিগ্যান টু ওভারশ্যাডো ইটস গ্রেটার পলিটিক্যাল কজ। যদি উত্তর দিতে চান দিবেন, না দরকার নেই। এটা দেখেন, আমি যেটা মনে করি যে এনসিপি মানে এমন একটা রাজনৈতিক দল, সেখানে আসলে নিজেদের মধ্যে ইন্টারনাল অনেক কিছুতে মতপার্থক্যের জায়গা আছে, যেটা আমরা ডিসকাস করতে পারি, আমরা একে অপরের সমালোচনা করতে পারি, একে অপরের সাথে মতপার্থক্যের জায়গা, মানে এটা যে একদম আমার অমুক নেতা যা বলবে সেটাই আমার পথে চলতে হবে সেরকম না। তো ওই মতপার্থক্যের জায়গা থেকেই একটা আলাপ আসলে এসেছিল। ঠিক আছে রাশিদ ভাই, আপনার প্রশ্ন বোধহয় আগে ছিল এবং আপনি উত্তর দিতে চেয়েছিলেন, সেটা নিয়ে আপনি বলতে পারেন কি কি। না, সে তো পরপর 2 বার বললো, তো উত্তর দেওয়া কঠিন, একটু সময় দিবেন। আচ্ছা 3 মিনিট বলেন। দেখেন, সিলেটের ডিসি পরিবর্তন আর হচ্ছে যে নারায়ণগঞ্জের যে যুব দলের মানে এমপি ছেলে যে গ্রেফতার হলো, শেষ করি, সেটা নিয়ে একটু বলতে বলেন। সেটা হলো আপনার তিনি বললেন যে সারওয়ার ভাই চেঞ্জ করে দিয়েছে, 395টা হত্যার ঘটনা ঘটেছে। না 900 তো আচ্ছা 900 তো, হ্যাঁ 900 তো আমি কোথাও নিউজ দেখলাম না, আপনার কাছে শুনলাম। টিআইবির একটা রিপোর্ট ছিল এরকম, টিআইবি তো মানে 600 কথা বলছে, সম্ভবত মার্চ এপ্রিল এরকম হিসাব দিয়েছে। 3 মাসে 900। এখন টিআইবির অনেক রিপোর্টই তো হয়। টিআইবির যেহেতু ইফতেখারুজ্জামান তিনি ঐক্যমত কমিশনের যেহেতু সদস্য ছিলাম, তার সাথে আমার অনেক কথাবার্তা হয়েছে। টিআইবির বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ইতিমধ্যে বলেছেন যে পত্রিকার কাটিং দেখে তারা অনেক কিছু করে। এখন বাবা তার 3 সন্তানকে খুন করছেন, স্বামী তার স্ত্রীকে খুন করছেন, সব দোষ বিএনপির, তাই না? এরকম অসংখ্য পারিবারিক কলহ বলেন, এরকম ছিনতাইকারী বলেন, কিশোর গ্যাং বলেন, নানান ঘটনা আমরা কিন্তু দেখেছি ঘটেছে। সব ঘটনা আসলে আপনি বিএনপির উপর দায় চাপাতে পারেন না, বরং এই সমাজে নানান অন্যায় অপরাধ হয়ে থাকে, সার্বজনীন অপরাধ অন্যায় হয়ে থাকে। হ্যাঁ, যারা দল করে এই সমাজেরই মানুষ, তারা যে ফেরেশতা হয়ে গেছে সবাই, এটি বলবো না।
বিএনপির এত এমপি, এত মন্ত্রী, কয়জনের বক্তব্য নিয়ে আপনি সমালোচনা করতে পারছেন? আচ্ছা, যাই হোক, আপনি বলছেন যে তারা তো বলছেনই না শেষ কথা। করি, প্লিজ। ওই একজন আপনি মুখপাত্র বলছেন রেখে যে দিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী অত্যন্ত বেশ পড়াশোনা জানেন, দক্ষ, যোগ্য। আবার আপনি তার সম্পর্কে অনেক কথা বললেন, মানে তিনি আসলে কেন জুলাই জাতীয় সনদ নিয়ে কথা বলেন? কে কথা বলবে সংস্কার নিয়ে? কারণ তিনি জুলাই জাতীয় ওই সময় সনদ তিনি তৈরি করার নেতৃত্ব জন্য দিয়েছিলেন। তিনি বিএনপি পক্ষ থেকে তিনি আসলে ঐক্যমত কমিশনে সেখানকার রিপ্রেজেন্টেশন তিনিই ছিলেন। আচ্ছা, প্রতিষ্ঠান দখল, স্বরাষ্ট্রমন্ত্রী কোথাও প্রতিষ্ঠান দখল করেছে আমি শুনি নাই, সাহেবের কাছ থেকে ফার্স্ট শুনলাম স্টেডিয়ামে এবং হচ্ছে রামিসা হত্যাকাণ্ডের পরে, ধর্ষণের পরে যখন মাননীয় প্রধানমন্ত্রী তাকে দেখতে যাই, তো যাই হোক সেখানে আমরা দেখলাম যে কেউ কেউ ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে। এটা কারা? দেখেন, জামাত শিবির এইটাকে কেন্দ্র করে যখন রাজনীতি করেছে তখনই তাদের পরিকল্পনা ফাঁস হয়ে গেছে। এটা জামাত শিবিরের প্ল্যান ছিল। তারা বলছে দেখেন 3 মাসের সরকার, এখনই মানুষ ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে। তার মানে কি, এই রাজনৈতিক বক্তব্যগুলো দেওয়ার জন্যই মূলত ওই ধরনের একটা পরিস্থিতি জামাত ইসলাম সৃষ্টি করেছিল, শিবির সৃষ্টি করেছিল। আচ্ছা, তিনি বললেন যে আপনার পিআর স্টান্টবাজি তিনি করছেন। তাহলে পিআর স্টান্টবাজি মানে আওয়ামী লীগকে যাতে তারা মিছিল মিটিং না করতে পারে এই জন্য তাদেরকে মাফিয়া পার্টি বলা এবং আওয়ামী লীগের নামের আগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বলতে বলা, এইটাকে আপনি পিআর স্টান্টবাজি বলছেন? কিন্তু আওয়ামী লীগের সহযোগী এসালামকে সে পুনর্বাসন করবে, ব্যাংকগুলো তুলে দিবে। আপনি পুনর্বাসন করছে, আপনার কাছে প্রমাণ থাকলে আপনি টক শোতে তো প্রতিদিন বলছেন, দুই একটা প্রমাণ কেন আনেন না? শেষ করে আমি প্লিজ, আমি আপনাকে যেহেতু বলছেন আপনাকে একটা প্রতিদিন প্রমাণ দিয়ে দেই, প্রমাণ আনেন না কেন? আমি শেষ সালাউদ্দিন করতে চাই, আহমেদ আমি যে শেষ করতে চাই। বাংলাদেশে প্রত্যাবর্তন করলো, রাজকীয় প্রত্যাবর্তন কার গাড়িতে করলো? সেই ব্যাখ্যা তিনি দিয়েছেন। না বল, আপনি সেই ব্যাখ্যা দিয়েছেন। ওই এলাকার অধিকাংশ মানুষ এসালামের বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করেছে এবং বিভিন্ন জনকে বিভিন্ন গাড়ি উপহার দিয়েছে। তিনি যেদিন যান সেখানে অসংখ্য গাড়ি ছিল না, সেই ব্যাখ্যা দিয়েছেন। তিনি না বলছেন যে তার 3-4টা গাড়ি আছে। ভারত থেকে তিনি নির্বাসিত জীবন শেষে বাংলাদেশে ফিরেছেন, কার গাড়িতে উঠেছে, কে এনেছে, তিনি সেই ব্যাখ্যা দিয়েছেন। কি মজাদার কথা, এসালামের গাড়ি তার এসালামের গাড়ি তো আপনাদের নেতারা যে বিভিন্ন গাড়িতে চলে বেরিয়েছে বলেছেন না, জামাতের গাড়ির দল থেকে কেন বহিষ্কার করা হলো? এই যে আপনার বলতো, আমি শেষ করে আমাকে সহযোগিতা করুন। না, বিএনপির দল থেকে কেন বহিষ্কার? হান্নান মাসুদ কই বহিষ্কার করলো? বহিষ্কার না, হান্নান তাকে মাসুদ যে জামাত ইসলামের নেতার গাড়িতে চলে বেরাইতো, এরপরে জামাতের নামে সমালোচনা করলো, তখন জামাত কি খোঁটা দিল? বিএনপি কেন আমি শেষ করতে দেন বিরুদ্ধে? প্লিজ, দেখেন শেষ করতে দেন। তাকে মানে বলা এটা হলো যে উত্তর তিনি শিল্পী দিতে সমিতির পারবেন নির্বাচনে দাঁড় করিয়ে দেওয়া হোক। আপনার চেহারা সুরত মাশাআল্লাহ সুন্দর, বড় বড় চুল, একদম মানে নায়কের মতো। স্বরাষ্ট্রমন্ত্রী আপনি অনেক যদি smart, দেখতে শিল্পী সুন্দর। সমিতির নির্বাচনে দাঁড়ান, আপনি পাস করবেন। আমি তার মতো আপনার এত চেহারা অভিনয়- দেখে মানুষ ভোট দিবে। আমি তো তার মতো অভিনয় আচ্ছা, করতে পারছি না, এবার আশিক দেখেন ভাই। স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগকে সুযোগ দেওয়ার ব্যাপারে যেটি বলা হয়েছে, এক মিনিট। ডাক্তার জাহেদুর রহমান যে কথা বলেছেন, যদি শর্ত মেনে দেখা যাচ্ছে কেউ অতীতে আওয়ামী লীগ করেছে, যে কথা তিনি বলছেন অপরাধ করেননি, এরকম শর্ত মেনে কেউ যদি আসতে পারে সেটা আলাদা বিবেচ্য বিষয়। কিন্তু এটা আসলে বিএনপি টোটাল সবার দলীয় বক্তব্য বলে আমি মনে করি না, এবং তার টোটাল বক্তব্য আপনি না শুনে শুধুমাত্র হেডলাইন দেখে মন্তব্য করতে পারেন না। আচ্ছা, সরকারের দায় আছে আওয়ামী লীগ ফেরার পিছনে যে কথা বলছেন, শোনেন। জামাত ইসলাম সম্পর্কে তো আমি শুরুতেই বলেছি যে কিভাবে জামাত ইসলাম পুনর্বাসন করছে। এই জামাত ইসলাম যদি আওয়ামী লীগের ব্যাপারে নমনীয় থাকে, ভোটের রাজনীতি করে, বিএনপির পক্ষে দমন পীড়ন করা সম্ভব। জামাত ইসলাম আওয়ামী লীগের বাড়ি বাড়ি গিয়ে বলে আসে যে তোমরা আমাদের কাছে নিরাপদ, এমনকি যখন থানা থেকে পুলিশ ধরতে যায় তখন বলে যে পুলিশ যাচ্ছে, তোমরা পালাও, তোমরা ভেগে যাও। জামাত ইসলাম এইভাবে যে সময় আওয়ামী লীগের প্রতি নমনীয় হবে, আওয়ামী লীগের বিষয়ে আসলে কিছু করা যাবে না। কালকে শোনেন, আজকে তাদের প্রেস ব্রিফিং আমি দেখলাম, আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে তারা আগামীকাল প্রোগ্রাম করবে। সাহস করতেছে না যে আওয়ামী লীগকে প্রতিহত করার জন্য আমি মাঠে নামবো। হ্যাঁ, এনসিপির কয়েকজনকে বক্তব্য দেখেছি, জামাত ইসলামের কোনো বক্তব্য শুনেছেন? জামাতের আমিরের বক্তব্য শুনেছেন? এই বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতির আর প্রয়োজন নাই, আওয়ামী লীগের পুরো রাজনীতি এখন জামাত ইসলাম করছে। আরেকদিন এখন আপনি এই জন্যই আমি বলছি যে জামাত ইসলামের বর্তমান নাম জি, হলো রাশিদ, ধন্যবাদ। আওয়ামী জামাত লীগ। রাশেদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সারা দেশে সাইফ। আমরা কিন্তু ব্যাপক প্রস্তুতি সাইফ, নিয়েছি। আপনারা পরবর্তীতে আমরা আবার শো করব, কথা হবে। জি, জামাত ইসলাম নেয়নি, জি। জামাত ইসলাম আওয়ামী লীগের পুরো রাজনীতি করতেছে। আপনি ধন্যবাদ স্বীকার করতে রাশেদ বাধ্য। খান, ধন্যবাদ আপনাদের জানাচ্ছি। নেতা- ধন্যবাদ সাইফ মুস্তাফিজ, দুজনকেই ধন্যবাদ। আচ্ছা, দর্শক, রাশেদের ভাইরা জামাতের নেমেছে। সাথে মনে হয় আলাদা একটা ছাত্রদল, সম্পর্ক। বিএনপির ভাইরা নেমেছে, এনসিপিও নামছে, জামাত ইসলাম শেষ নামছে করি, না। শেষ করি। সাথে বক্তব্যের সাথে আপনার বক্তব্য শেষ মিল করি নাই কেন? রাশেদ ভাই। বলেন মিল দর্শক, নাই আজ কেন? এ পর্যন্তই। আগামীতে নতুন কোনো বিষয়ে আমরা কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন। সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।